এইচএসসির বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমাদের সবাইকে 15 মিনিটস ইকোনমিক্সের পক্ষ থেকে স্বাগতম। আমি আশা করি তোমরা মুদ্রাস্ফীতি ক্লাসের প্রথম ও দ্বিতীয় পার্ট খুব সুন্দর করে করেছো এবং দ্বিতীয় পার্টটা আরও অনেক ভালো করে করেছো। দ্বিতীয় পার্টে আমি আলোচনা করছিলাম হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি। আমি তিনটা মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছিল অন্যতম। আশা করি তোমরা খুব ভালো করে এটা করেছো। দেখি তাইলে করে থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে এই ম্যাথটা করে দাও। এই ম্যাথটা প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে নেওয়া। এটা বরিশাল বোর্ড কি কুমিল্লা বোর্ড কোন একটা বোর্ড আসছে, এই ম্যাথটা দেখি করে দাও। এখান থেকে মুদ্রাস্ফীতির হার আমাকে নির্ণয় করে তোমরা কমেন্ট বক্সে দিবা। আমি একটু বলে দিচ্ছি, আমার অর্থ বছর 2020-21 অর্থ বছরে ওই দেশের সিপিআই ছিল 195.08, ওকে, এবং 2021-22 অর্থ বছরে সিপিআই হচ্ছে 207.58, ওকে। এই ইনফরমেশন থেকে আমরা মুদ্রাস্ফীতির হার বের করতে পারি, যেটা কিনা আমার ক্লাস 2 লেকচারে আছে। আর যদি ক্লাস 2 এটা যদি করে না থাকি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তোমরা আশা করি ওইটা করে 3 নম্বর ক্লাসটা করবা, তখনই লাভবান হবা, ওকে। পার্ট 1 এবং পার্ট 2 দুইটারই লিঙ্ক আমি দিয়ে দিব, ওকে। যাক, আজকে আমি আলোচনা করবো হচ্ছে তিনটা খুব গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি চ্যাপ্টারে বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন নিয়ে বা তিনটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট টপিকস হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ, যেটা কিনা পরীক্ষায় বেশ এসে থাকে। এটাকে আমি 3 স্টার দিতে পারি, এটাকে আমি কি দিতে পারি 3 স্টার দিতে পারি, আর এটাকেও 3 স্টার দিব, সাথে এটাকে আমি 2 স্টার দিব। হ্যাঁ, এটা প্রিভিয়াস কোয়েশ্চেন আমি টেস্ট পেপার অ্যানালাইজ করে এখানে লিখলাম বেশ কয়েকবার। বেশিরভাগ আসতে হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ এবং নিয়ন্ত্রণের উপায়। মুদ্রাস্ফীতি হয়েছে, এটাও নিয়ন্ত্রণের উপায় কি, হ্যাঁ ওইটা। আর হচ্ছে মুদ্রাস্ফীতির প্রভাবটা গুরুত্বপূর্ণ, এটাও আসছে, কিন্তু সবচেয়ে বেশি আছে মুদ্রাস্ফীতির কারণ ও নিয়ন্ত্রণের উপায়। এই তিনটে টপিক নিয়ে আমি 15 মিনিটস ইকোনমিক্সের পক্ষ থেকে তোমাদের সামনে আলোচনা করবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা যাক, তাহলে তোমরা এটা কমেন্ট বক্সে আমাকে দিয়ে দিবা, ওকে। প্রথমে আসি মুদ্রাস্ফীতির কারণ নিয়ে। মুদ্রাস্ফীতির কারণে আমরা বেশ কয়েকটা টপিকস পড়বো বা টপিকস আকারে পড়বো, সেখানে তোমরা আশা করি আমার সাথে সাথে লিখে নিবা, ওকে। মুদ্রাস্ফীতির কারণ, ওকে। আমরা জানি মুদ্রাস্ফীতি কিন্তু সবসময় নেতিবাচক একটা কিনা। মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য সবসময় নেতিবাচক বার্তা বহন করে বা বয়ে আনে এরকম কিছু না। মুদ্রাস্ফীতি যেমন নেতিবাচক তেমন ইতিবাচক, তাইলে সবসময় নেতিবাচক হবে এরকম কোনো কথা না। তোমাদের ক নম্বর কোয়েশ্চেনে থাকতে পারে মুদ্রাস্ফীতি কি সবসময় খারাপ, এইরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে। না, মুদ্রাস্ফীতি সবসময় খারাপ না। কোন ধরনের মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য শুভনীয় দেখি বলো তো। আমি প্রথম লেকচারে বলছিলাম মৃদু মুদ্রাস্ফীতি একটা আছে, যেটা কিনা স্বাভাবিক মুদ্রাস্ফীতি, সেটা অর্থনীতির জন্য অবশ্যই সুখবর বয়ে আনে, ওকে। আচ্ছা, মুদ্রাস্ফীতির কারণগুলো আমি কয়েকটা উল্লেখ করব, তোমরা আমার সাথে সাথে লিখে নিবা। আচ্ছা, প্রথম মুদ্রাস্ফীতির কারণ এটা হচ্ছে অর্থের সরবরাহ বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক যখন অতিরিক্ত পরিমাণে অর্থ ছাপাইবে, তাহলে অর্থ সরবরাহ বা অর্থ যোগান বেড়ে যাবে। অর্থের যোগান বাড়লে তোমার পকেটে, আমার পকেটে, রিক্সাওয়ালার পকেটে, ধনী মানুষের পকেটে, সবার পকেটে টাকা চলে যাবে। তাহলে সবাই কোথায় যাবে? মার্কেটে যাবে। মার্কেটে তো যোগান স্থির, তাহলে কিন্তু আমার টাকা পয়সা বেড়ে গেছে, সাপ্লাই বেড়ে গেছে, তাহলে মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম আস্তে করে বেড়ে যাবে। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির অন্যতম কারণ। কারণটা কি? অর্থ সরবরাহ বৃদ্ধি। তোমরা লিখে নাও আমার সাথে সাথে, ওকে। 2 নম্বর কারণটা হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি। মুদ্রাস্ফীতির 2 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি। সরকার যদি পরিকল্পিতভাবে ব্যয় করে, যেখানে 5 টাকা লাগে সেখানে যদি 10 টাকা ব্যয় করে, তাহলে সেখানে কি হয়? মুদ্রাস্ফীতি হয়ে থাকে। এগুলো আমরা বলতেছি মুদ্রাস্ফীতির কারণ। আচ্ছা, 3 নম্বর কারণ যেটা ঋণের সম্প্রসারণ। দেশের কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার কমায়, আমি আগে বলছিলাম আমার পার্ট 1-এ বলছিলাম ব্যাংক হার কি, আশা করি তোমরা জানো। ব্যাংক হার হচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ দিয়ে থাকে তাকে কি বলে? ব্যাংক হার। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় না। ঋণ কি এমনি এমনি দেয়? না, ইম্পসিবল। ঋণ একটা সুদের হারে ঋণ দিয়ে থাকে, ওই হারকে বলা হয় ব্যাংক হার। আচ্ছা, তাহলে দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন ব্যাংক হার কমায়, হ্যাঁ, ব্যাংক হার কমালে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক বেশি বেশি করে লোন নিয়ে থাকে। কোথেকে? কেন্দ্রীয় ব্যাংক থেকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের হাতে অনেক টাকা হয়ে গেছে,
টাকা হওয়াতে বাণিজ্যিক ব্যাংক কী করবে? ঋণ সম্প্রসারণ করবে। ঋণ সম্প্রসারণ কীভাবে করবে? সুদের হার কমাইয়ে মানুষজনকে ঋণ দিবে। তখন আমরা সবাই ঋণ নিতে যাব, তাহলে আমাদের পকেটে নগদ টাকা চলে আসবে, যার কারণে আমরা মার্কেটে যাব। তাহলে মুদ্রাস্ফীতি, কীভাবে মুদ্রাস্ফীতি দেখা যাবে? তাহলে 3 নম্বর কারণটা কি বলছি? ঋণের সম্প্রসারণ। 4 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উৎপাদন হ্রাস। দেশের উৎপাদন যদি হ্রাস হয়, উৎপাদন যেমন আমার দেশের চাহিদা আছে 10 একক, তাহলে উৎপাদন হচ্ছে 8 একক, তাহলে আলটিমেটলি কী হবে? দাম বেড়ে দিবে। দাম বাড়া দিয়ে তাহলে এক ধরনের মুদ্রাস্ফীতি ক্রিয়েট হবে। আচ্ছা, 5 নম্বর কারণ হচ্ছে ব্যয়যোগ্য আয়ের পরিবর্তন। তোমরা এটা লিখে নিতে পারো, ব্যয়যোগ্য আয়ের পরিবর্তন। এক কথা হচ্ছে ব্যয়যোগ্য আয় যখন পরিবর্তন হবে, যেমন মজুরি বৃদ্ধি, কর বৃদ্ধি, চলতি সঞ্চয় হ্রাস। আমি যদি সঞ্চয় না করি, আমি যদি টাকা জমা না করি, হ্যাঁ, মুদ্রাস্ফীতি হলে কিন্তু আমরা কি সঞ্চয় করি না। ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে মুদ্রাস্ফীতি যখন হবে আমরা ব্যাংকে টাকা তেমন একটা রাখি না, নিজের পকেটেই রেখে দিই। হ্যাঁ, আবার মজুরি বৃদ্ধি, যে আমরা যে সঞ্চয় হ্রাস, এগুলোর কারণে আমাদের কি হয়? মুদ্রাস্ফীতি হয়, যেটাকে আমরা বলি ব্যয়যোগ্য আয়ের পরিবর্তন। আচ্ছা, আমি যদি সঞ্চয় না করি তাহলে আমার ব্যয়যোগ্য আয় বাড়বে নাকি কমবে? ব্যয়যোগ্য আয় অবশ্যই বাড়বে, কেন? আমার পকেটে টাকা থাকবে। এরপর হচ্ছে মজুরি বৃদ্ধি হলে ব্যয়যোগ্য আয় বাড়বে। এই যে ব্যয়যোগ্য আয়ের পরিবর্তনও কিন্তু কি হয়? মুদ্রাস্ফীতির কারণে অন্যতম একটা পয়েন্ট। আচ্ছা, যাই হোক, মুদ্রাস্ফীতির কারণের মধ্যে আমাদের এটা মুদ্রাস্ফীতির কারণ থেকে বেশি কোয়েশ্চেন আসে গ এবং গর মধ্যে, আর হচ্ছে এমসিকিউতে চলে আসে নিচের কোনটি মুদ্রাস্ফীতির কারণ নয়, অথবা নিচের কোনটি মুদ্রাস্ফীতির কারণ। আমরা সেভাবে পড়ে রাখবো পয়েন্টগুলো, যাতে পরীক্ষা আসলে পয়েন্ট দিয়ে একটা বাক্য লিখবো। আর যদি এমসিকিউতে আসে তাহলে তো পয়েন্টগুলোই দিবে, রাইট? ওকে, এরপরে যেটা কারণ সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যদি হয়ে থাকে, এবং হচ্ছে সেক্ষেত্রে খুব মুদ্রাস্ফীতি হওয়ার কারণ, মানে মুদ্রাস্ফীতি খুব ইজিলি মুদ্রাস্ফীতি হয়ে থাকে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। যেমন আবার এরপরে কারণটা তোমরা লিখে রাখো, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি লিখে রাখো যুদ্ধবিগ্রহ হলে কি হয়? মুদ্রাস্ফীতি হয়। আমরা জানি এখন যে ইউক্রেন রাশিয়া দীর্ঘকাল ধরে কি যুদ্ধে জড়িত না? ইউক্রেন কিন্তু পুরো বিশ্বের মধ্যে গম সরবরাহের মধ্যে অন্যতম। তাহলে গমের দাম থেকে শুরু করে তোমার আটা, গম, যত ধরনের এই জাতীয়, এগুলো কি হয়ে যাচ্ছে? জিনিসের দাম বেড়ে যাচ্ছে না? আচ্ছা, দামের স্তর বেড়ে যাচ্ছে। তাহলে আমরা যুদ্ধবিগ্রহও লিখতে পারি। হ্যাঁ, মজুরি বৃদ্ধি হলো কি হয়? মুদ্রাস্ফীতি হয়। যখন লেবারের মজুরি বাড়বে, তাহলে তারা জিনিসপত্র বেশ দামে ক্রয় করবে, মানে মার্কেটে বেশি ঘন ঘন যাবে, যার কারণে কি হবে? মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি হওয়ার আরেকটা অন্যতম কারণ, অনেকে এটা কিন্তু খেয়াল করে না, বেশি গুরুত্বপূর্ণ কারণগুলো পড়তে গিয়ে এটা খেয়াল করে না, এটা অপশনে দিয়ে থাকে, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। আমাদের দেশে যে কোনো কিছু কারণের মধ্যে আমরা জনসংখ্যা বৃদ্ধিটা এমনি দিয়ে থাকি, তাই না? কিন্তু মুদ্রাস্ফীতির বৃদ্ধির কারণের মধ্যেও কিন্তু কি জনসংখ্যা বৃদ্ধিটা অন্যতম। তাহলে জনসংখ্যা বৃদ্ধি হলে কি হয়? জনসংখ্যা বৃদ্ধি হলে ওই যে সামগ্রিক চাহিদা বেড়ে যায়, এডি বেড়ে যায়। হ্যাঁ, আমার তো যোগান বাড়তেছে না, তাহলে এডি যখন বেড়ে যায় তাহলে আমার মুদ্রাস্ফীতি দেখা যায়। এটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তোমাদের আমি চিত্র দিয়ে পার্ট 1-এ খুব সুন্দর করে দেখিয়েছিলাম, তোমরা এগুলো দেখে নিবা। আশা করি তোমরা পড়ছো ওইগুলো। এরপরে যে অন্যতম কারণ সেটা হচ্ছে উপকরণের যোগান হ্রাস। হ্যাঁ, উপকরণ আছে না, উৎপাদনের উপকরণ যদি যোগান যদি হ্রাস হয় বা কমে যায়, তাহলে কি হবে? আমাদের মুদ্রাস্ফীতি হবে। কেন হবে? উপকরণের যোগান কমলে আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে না? ওকে, সেজন্য কি হবে? মুদ্রাস্ফীতি হবে। তারপরে হচ্ছে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা হলেও হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়, যেটা আমরা বর্তমান বিশ্বে এখনও দেখতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে এইগুলোই। এরপরে আরেকটা দিতে পারো তোমরা প্রত্যাশা। হ্যাঁ, কোনো একটা জিনিসের দাম বেড়ে যাবে ভবিষ্যতে, বা এরকম কোনো প্রত্যাশা, বা দাম কমবে এরকম প্রত্যাশা থাকলে আমাদের কি হয়? মুদ্রাস্ফীতি দেখা দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে আর কোনো কারণ নেই, মুদ্রাস্ফীতির কারণ এগুলোই। হ্যাঁ, তাহলে মুদ্রাস্ফীতির কারণের মধ্যে আমি যা বলছি তা আশা করি তোমরা খুব সুন্দরভাবে নোট করে রেখেছো। এটা মুদ্রাস্ফীতির কারণগুলো। এখন আমরা পড়বো মুদ্রাস্ফীতির প্রভাব। মুদ্রাস্ফীতির প্রভাবটা কিন্তু আমাদের জানতে হবে, মুদ্রাস্ফীতি কোথায় কোথায় ইফেক্ট ফেলে। হ্যাঁ, মুদ্রাস্ফীতি কোথায় কোথায় কী করে? ইফেক্ট করে।
প্রভাব, হ্যাঁ, ইফেক্ট। ওকে, এরপরে আসে প্রথম মুদ্রাস্ফীতির প্রভাব, যেটা সেটা হচ্ছে উৎপাদন ক্ষেত্রে উৎপাদক শ্রেণীর উপর প্রভাব। উৎপাদক ক্ষেত্রে কি করে উৎপাদক শ্রেণীর উপর প্রভাব পড়ে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির সময় দামের স্তর বৃদ্ধির ফলে, মুদ্রাস্ফীতি মানে কি, দামের স্তর বৃদ্ধি হবে না, দামের স্তর বৃদ্ধির ফলে উৎপাদনকারীরা কি করে, একই খরচে বেশি পরিমাণে কি করতে চায়, আহ, একই খরচ বজায় রেখে বেশি পরিমাণে মুনাফা বাড়ানোর চেষ্টা করে। অথচ কি ওদিকে মুদ্রাস্ফীতি হয়েছে কিন্তু বেশি একই খরচ বজায় রাখে উৎপাদনকারীরা বেশি মুনাফা বাড়ানোর চেষ্টা করে। এতে উৎপাদনের পরিমাণ কি হয়, উৎপাদনের পরিমাণ বাড়তে থাকে, হ্যাঁ। তদুপরি দামের স্তর আস্তে আস্তে বাড়তে থাকলে মুনাফার প্রত্যাশার অর্থনীতিতে বিদ্যমান অব্যবহৃত সহায় সম্পদ নিয়োগের সম্ভাবনা কি হয়ে যায়, সম্ভাবনা বেড়ে যায়। যার কারণে মানে উৎপাদন ক্ষেত্রে কি প্রভাব পড়ে, উৎপাদক শ্রেণীর কোন ধরনের প্রভাব পড়ে এটা একটু দেখাচ্ছে আর কি, হ্যাঁ। এরপরে 2 নম্বর কারণ, যেটা হচ্ছে বিনিয়োগ ক্ষেত্রে এবং বিনিয়োগকারীদের উপর প্রভাব। আচ্ছা বলো তো, মুদ্রাস্ফীতি হলে বিনিয়োগ কমবে নাকি বাড়বে? আমি কিছুক্ষণ আগেই বলছিলাম মুদ্রাস্ফীতি হলে মানুষজন কী করে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেলে, তাই না? আচ্ছা, মুদ্রাস্ফীতির সময় উৎপাদনকারীরা দাম বৃদ্ধির প্রত্যাশায় মজুদ সৃষ্টির পাশাপাশি উৎপাদন কমায়, এতে বিনিয়োগ কমে। তাহলে আমরা লিখে রাখবো হচ্ছে মুদ্রাস্ফীতির সময় আমাদের বিনিয়োগ বাড়ে না বরঞ্চ কময়, হ্যাঁ। দামের স্তর বৃদ্ধির কারণে জনগণের সীমাবদ্ধ অর্থের ক্রয় ক্ষমতা কি পায়, সীমাবদ্ধ অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। ওকে, একটা কথা আমরা জেনে রাখবো, সঞ্চয় যদি হ্রাস পায় মূলধন গঠন কমে যায়। আমি যদি সেভিংস না করি ব্যাংকে, আজকের সেভিংস, একটা কথা আছে অর্থনীতিতে, সেটা হচ্ছে টুডে সেভিংস ইনভেস্ট ইন ফিউচার। টুডে সেভিংস ইনভেস্টমেন্ট ইন ফিউচার। আজকের সঞ্চয় ভবিষ্যতের কি বিনিয়োগ। আমি যদি সঞ্চয় না করি তাহলে আমি মূলধন কিভাবে গঠন করব, মূলধন গঠন না হলে আমি বিনিয়োগ কিভাবে করব, ঠিক আছে? তাহলে বিনিয়োগে কি পাই, সঞ্চয় হ্রাস পেলে বিনিয়োগে কি পাই, আমরা জানি বিনিয়োগে কি পাই, হ্রাস পাই। ওকে, আমরা কিন্তু জাতীয় আয়ের মধ্যে পড়বো সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে একটা কি রয়েছে, সম্পর্ক রয়েছে। কোন ধরনের সম্পর্ক, এটা হচ্ছে কি বলা হয়, মানে পজিটিভ সম্পর্ক আর কি। সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে, সঞ্চয় কমলে বিনিয়োগ কমে, এটা হচ্ছে পজিটিভ সম্পর্ক। আমরা জাতীয় আয় একটা চ্যাপ্টার আছে, সেটাতে আমরা খুব সুন্দর করে সেটা পড়ব। আচ্ছা গেল। এবং 3 নম্বর যেটা প্রভাব, সেটা হচ্ছে নিয়োগ উপাদানের মালিকের উপর প্রভাব, ঠিক আছে না? নিয়োগের উপর কোন ধরনের প্রভাব পড়বে, এবং কি বলা হয়, নিয়োগের প্রভাব এবং উপাদানের মালিকের উপর প্রভাব। নিয়োগের উপর কোন ধরনের প্রভাব পড়বে আমরা একটু দেখি। অর্থনীতিতে কিন্তু মুদ্রাস্ফীতি যদি হয় নিয়োগের পরিমাণ কমে, মুদ্রাস্ফীতি হলে নিয়োগের পরিমাণ কমে। আচ্ছা, এটা মনে রাখবা। আর বড় হচ্ছে উপাদানের মালিকদের উপর প্রভাব। মালিকরা ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, মালিকগণ কিন্তু বেশি মুনাফা অর্জন করে, মালিকরা বেশি লাভবান হয়। এই দুইটা পয়েন্ট সুন্দর করে মনে রাখো, এগুলো এমসিকিউতে দিতে পারে, তোমরা লিখলে অতটুকু লিখবে, বেশি কিছু লিখতে হয় না। অর্থনীতিতে মূল পয়েন্টগুলো লিখতে হয়, এখানে ইতিহাস লিখার কোনো স্থান নেই, হ্যাঁ। আমরা এগুলো লিখে দেবো। 4 নম্বর হচ্ছে পেশাজীবী শ্রেণীর আয় বন্টনের ক্ষেত্রে। পেশাজীবী বলতে আমি বলি, যেমন একটা বলতে পারি আমি ঋণদাতা এবং ঋণ গ্রহীতা। আমরা ঋণদাতা এবং ঋণ গ্রহীতা আছি না? মনে করো আমি 100 টাকা তোমাকে লোন দিলাম 2021 সালে, হ্যাঁ। ওই 100 টাকা তুমি আমাকে আজকে এসে সুদ আসলে দিচ্ছ হচ্ছে 120 টাকা। খেয়াল করো জিনিসটা, মুদ্রাস্ফীতির পরে কে লাভবান হয়, মুদ্রাস্ফীতির ফলে কি ঋণদাতা লাভবান হয় নাকি ঋণ গ্রহীতা লাভবান হয়? একটু দেখো, আমি তোমাকে 100 টাকা লোন দিয়েছিলাম হচ্ছে 2021 সালে, এবং আজকে এসে তুমি আমাকে 2024-এ এসে ওই 100 টাকার পাল্টে সুদ আসলে তুমি 120 টাকা দিচ্ছ, গেল। আচ্ছা, কে লাভবান হয়েছে কীভাবে বুঝবে? দেখো, যখন 2021 সালে আমি তোমাকে 100 টাকা দিয়েছিলাম, 2021 সালে কত দিয়েছিলাম, 100 টাকা, তুমি আমাকে 2021-এ 100 দিয়েছিলাম, 2024-এ এসে তুমি আমাকে দিচ্ছ 120 টাকা, লোক। আচ্ছা, এখানে আমি হচ্ছে ঋণদাতা, তুমি ঋণ গ্রহীতা, এটা তো জানো। আচ্ছা গেল। এখন দেখি, আমি যখন তোমাকে লোন দিয়েছিলাম 100 টাকা 2021 সালে, তখন 100 টাকার কি একটা বার্গার পাওয়া যেত, হ্যাঁ, একটা বার্গার পাওয়া যেত, একটা বার্গার পাওয়া যেত 100 টাকা দিয়ে। কিন্তু 2024-এ এসে ওই বার্গারটা হয়ে গেছে 130 টাকা। যেটা 100 টাকা দিয়ে পাইতাম সেটা হয়ে গেছে কত, 130 টাকা। কি কারণে? বার্গার দাম বাড়ছে কেন? বাড়া মানে তো মূল্য, বাড়া মানে তো মুদ্রাস্ফীতি, তাই না? মূল্য বাড়া মানে তো মুদ্রাস্ফীতি। তাহলে আমি যখন লোন দিয়েছিলাম তোমাকে, তখন 100 টাকা দিয়ে তুমি একটা বার্গার পেয়েছিলা। এখন তুমি আমাকে যখন ব্যাগ দিচ্ছ শুধু আসলে 120 টাকা, কিন্তু ওই বার্গারের দাম হয়ে গেছে 130 টাকা। তাহলে কে লাভবান হয়েছে, তুমি নাকি আমি? নিশ্চয়ই তুমি।
তাহলে হচ্ছে মুদ্রাস্ফীতির সময় ঋণ গ্রহীতারা কি হয়, লাভবান হয়। এটা কিন্তু আমাদের অনুধাবন প্রশ্নে এসে থাকে। আচ্ছা, এটা আশা করি তোমাদের বুঝাতে পারছি। তোমরা এটা সুন্দর করে নোট ডাউন করে নিবা। এমসিকিউতে তো আসেই, তোমাদের অনুধাবনও কিন্তু দিয়ে দিবে ভাগ্য ভালো হলে। আচ্ছা, তাইলে আজকে এতটুকুই। আমার মূলত 15 মিনিটের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। আমি চাইছিলাম সব আলোচনা করতে মুদ্রাস্ফীতি, কিন্তু আমার চ্যানেলটা তোমরা জানো 15 মিনিটস ইন ইকোনমিক্স। আচ্ছা, তো যার কারণে আমি আরেকটা পার্ট হবে আমার, সেখানে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কি এবং মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের উপায় কি, এটা নিয়ে আমি আলোচনা করব। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা। অনেক অনেক তোমাদের জন্য শুভকামনা। আর হচ্ছে তোমরা বেশি বেশি করে ফ্রেন্ডের কাছে এটা শেয়ার করবা, এটা আশা রাখি আর কি। ওকে, আসসালামু আলাইকুম।